আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ডিসমিস হওয়া কোনো এমপ্লয়ির ফাইন্যান্স সেটেলমেন্ট বা বিল নিয়ে কিভাবে কাজ করতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এমপ্লয়িকে ডিসমিস করা হয়। ডিসমিস হওয়ার পরে ওই এমপ্লয়ি তার ফাইন্যান্স সেটেলমেন্ট বা বিলটা আপনি কিভাবে তৈরি করবেন, এই আইডিয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আসুন ফাইন্যান্স সেটেলমেন্ট বা বিল। দেখুন নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে: নেম, আইডি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি, এটি বেসিক স্যালারি, সার্ভিস লেন্থ, ডেট অফ ডিসমিসাল, ডেট অফ সেপারেশন। এখন আসুন এমপ্লয়ি পেমেন্ট, অর্থাৎ ওই চলে যাওয়া এমপ্লয়ি বা ডিসমিস হওয়া এমপ্লয়ি প্রতিষ্ঠানের কাছে কি কি পাবে সেটি আপনাকে দিতে হবে। আর প্রতিষ্ঠান যদি এমপ্লয়ির কাছে কোনো পেমেন্ট পেয়ে থাকে সেটি অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ডিডাকশন করতে হবে। আমরা এই বিলটি তৈরি করার পূর্বে আইডিয়া নিব ডিসমিস হওয়ার রিজন বা ডিসমিস কিভাবে করতে হয়। লিবাল লয়ে দেখুন, আপনি যদি 23-4 যান, সেই ক্ষেত্রে এখানে 10টি অসৎ আচরণ মেনশন করা আছে। সেই 10টি অসৎ আচরণ কি? কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সংবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যকতা, মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসততা, মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান, বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়ে একসঙ্গে 10 দিনের অধিক সময় অনুপস্থিতি, অভ্যাসগত বিলম্বে উপস্থিতি, প্রতিষ্ঠানে প্রযোজ্য কোনো আইন, বিধি, প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন, প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর, কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি, প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা অসদাচরণ সহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন, মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন, উহার ক্ষতির কারণ বা উহা হারাইয়া ফেলা। এই 10টি কারণেই সাধারণত কোন এমপ্লয়িকে কোন প্রতিষ্ঠান থেকে ডিসমিস করা হয়। এইখানে দেখুন 4 খ এবং ছ, 4 খ অসৎ আচরণের খ এবং ছ। এই খটা কি? মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি। আর ছ প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর। এই দুটি কারণে যদি কোনো এমপ্লয়িকে ডিসমিস করা হয় তাহলে সে কোনো বেনিফিটস পাবে না। এখন আমরা তার পেমেন্টস এর দিকে লক্ষ্য রাখবো। দেখুন, তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম কোন কোন ক্ষেত্রে এমপ্লয়িকে ডিসমিস করা হয়। আর ডিসমিস করতে হইলে তার বিরুদ্ধে অভিযোগটি অবশ্যই লিখিত আসতে হবে, এবং লিখিত আসার পরে এমপ্লয়ি যে ডিসমিসের যে প্রসিডিউর, অর্থাৎ ডিসিপ্লিনারি যে প্রসিডিউর, সেই প্রসিডিউরে যেতে হবে এবং তাকে ডিসমিস করতে হবে। এমপ্লয়ি পেমেন্ট, এখন যখন এভাবে ডিসিপ্লিনারি প্রসিডিউর মাধ্যমে যখন কোনো এমপ্লয়িকে ডিসমিস করা হয় সেই ক্ষেত্রে সে কি কি ফ্যাসিলিটি পাবে। দেখুন, প্রথমত আসি সাসপেনশন অ্যালাউন্স। এখন সাসপেনশন অ্যালাউন্স কে কে পাবে? যখন কোনো এমপ্লয়ি বা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, লিখিত অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ তাকে সাসপেনশনে বা সাময়িক বরখাস্ত করতে পারে। বরখাস্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি বা তদন্ত সেটি চলতে থাকে। এই অভিযোগটি অর্থাৎ ডিসিশন না হওয়া পর্যন্ত সে যদি ডিসমিস হয়, ডিসমিস হওয়ার আগের দিন পর্যন্ত সে একটি সাসপেনশন অ্যালাউন্স পাবে বা দিতে হবে। আবার অনেক সময় হয় তাকে সাময়িক বরখাস্ত না করে সে প্রতিষ্ঠানে থাকা অবস্থায় সে অফিসেও করে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি চলমান বা চলতে থাকে। সেই ক্ষেত্রে তাকে সাসপেনশন অ্যালাউন্স দিতে হবে না, বাট সাসপেনশন অ্যালাউন্স দিতে হবে তাকে যদি সাময়িক বরখাস্ত করা হয় বা সাসপেনশনে পাঠিয়ে তার বিরুদ্ধে অভিযোগটি চলতে থাকে বা শেষ হয়। তবে এই সাসপেনশন অ্যালাউন্স অবশ্যই 60 days এর বেশি হবে না, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি অবশ্যই 60 days এর ভিতরে কমপ্লিট করতে হবে। এখন এই সাসপেনশন অ্যালাউন্স যখন দিবেন
তখন কি নিয়মে দিবেন? বিভিন্ন প্রতিষ্ঠান এটি বিভিন্নভাবে দিয়ে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে বেসিকের অর্ধেক। এই ক্যালকুলেশনটি সাধারণত অ্যাজ পার বেসিক অনুসারে তাকে পে করতে হবে। তো ধরুন আপনি বেসিক অনুসারে পে করবেন বেসিকের অর্ধেকের অর্ধেক। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সমান সমান ধরুন এটি বেসিক ভাগ 30 গুণ 60 ভাগ 2, এইভাবে। অর্থাৎ এই সাসপেনশন অ্যালাউন্সের ক্যালকুলেশন আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে জানতে হবে। আর যদি কোনো নিয়মকানুন না থেকে থাকে সেক্ষেত্রে আপনি বেসিকের অর্ধেকের অর্ধেক পে করতে পারেন, অথবা গ্রোসের 1/4 পে করতে পারেন। এইভাবে আপনি অর্থাৎ একটি আংশিক তাকে পে করতে হবে। দেন গ্র্যাচুইটি, যখন কোনো এমপ্লয়ি ডিসমিস হয় তখন সে গ্র্যাচুইটি পেতে পারে আবার নাও পেতে পারে। কারণ দেখুন, যখন কোনো প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির এই পলিসিটি তৈরি করা হয় তখন অনেক সময় মেনশন করা থাকে অসৎ আচরণের যে কারণগুলি আছে সেই কারণগুলির ভিতরে দুটি কারণ, অর্থাৎ খ এবং ছ, 4 খ এবং ছ। খতে কি মেনশন করা আছে? খ, মালিকের ব্যবসা সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা এবং অসততা। ছ, প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা এবং অগ্নিসংযোগ বা ভাঙচুর। এখন দেখুন এখানে লেখা আছে, তবে শর্ত থাকে যে কোন শ্রমিককে উপধারা 4 খ এবং 6 অধীনে অসৎ আচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না, তবে এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার অন্যান্য আইনানুগ পাওনাদি যথা নিয়মে পাইবেন। তো যখন কোনো গ্র্যাচুইটি তৈরি করা হয়, এই গ্র্যাচুইটি পলিসি যখন তৈরি করা হয় তখন মেনশন করা থাকে, অনেক সময় থাকে না। অনেক প্রতিষ্ঠান আছে গ্র্যাচুইটি তার সার্ভিস লেন্থের উপরই ডিপেন্ড করে, অর্থাৎ সার্ভিস লেন্থ 5 বছর হলে সে প্রতি বছরের জন্য একটি বেসিক বা 30 দিনের স্যালারি পাবে। কোনো কোনো প্রতিষ্ঠান নিয়ম করা থাকে তার সার্ভিস লেন্থ 3 বছর হলেই তার গ্র্যাচুইটি সে পাবে। তো গ্র্যাচুইটি যে পলিসি দেওয়া থাকে সেই অনুসারে তাকে এই গ্র্যাচুইটি পে করতে হবে। তো ধরুন এই প্রতিষ্ঠান নিয়ম করা আছে সার্ভিস লেন্থ 5 বছর হলে সে প্রতি বছরের জন্য একটি বেসিক পাবে, অর্থাৎ লাস্ট যে বেসিক সেটি পাবে। এখন তার সার্ভিস লেন্থ আছে 6 বছর প্লাস 5.5 বছর হলে, অর্থাৎ 6 মান্থ হলে 1 বছর কাউন্ট করতে হবে অ্যাজ পার ল অনুসারে। যেহেতু 6 বছর অর্থাৎ 7 বছরের কম 6 মাসও হয়নি, সেক্ষেত্রে আমি তাকে 6টি বেসিক দিব। সেটি কিভাবে দেব? সমান সমান এই বেসিক গুণ 6 ইন্টার 1,80,000 টাকা। কম্পেনসেশন, দেখুন যে সকল প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি আছে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার প্রয়োজন নেই। আবার কোন কোন প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি নেই বাট কম্পেনসেশন আছে। অ্যাজ পার ল অনুসারে কম্পেনসেশন নিয়ম, যখন কোনো এমপ্লয়ির সার্ভিস লেন্থ 10 বছরের কম 5 বছরের বেশি, সেক্ষেত্রে সে প্রতি বছরে 14 দিনের বেসিক পাবে। আর যদি 10 বছর হয় 10 বছর অ্যান্ড প্লাস, সেই ক্ষেত্রে সে প্রতি বছরের 30 দিনের বেসিক পাবে। আপনি যদি কম্পেনসেশন দেন সেই ক্ষেত্রে আপনার নিয়ম, ধরুন তার 6 বছর হয়েছে, তো 6 বছর যেহেতু 10 বছরের কম সমান সমান বেসিক ভাগ 30 গুণ 6 বছর, অর্থাৎ 6 গুণ 14, অত দিনের টাকা পাবে। আগে আপনাকে আসলে ডেজ বের করতে হবে। 6 বছরের জন্য 14 গুণ সমান সমান 14 গুণ 6। যেহেতু তার সার্ভিস টাইম 10 বছরের কম, সেই ক্ষেত্রে পাবে 14 দিনে, অর্থাৎ প্রতি বছরে 14 দিনে 14 গুণ 6 বছর, তাহলে পাবে সে 84 দিনের বেসিক। এখন আপনি আসুন মুছে দিব, বেসিক ভাগ 30 গুণ 84, সে 84,000 টাকা পাবে। এটি গ্র্যাচুইটি, এটি গ্র্যাচুইটি অর্থাৎ কম্পেনসেশন। গ্র্যাচুইটি অথবা কম্পেনসেশন যে কোনো একটি এমপ্লয়িকে পে করতে হবে।
তবে আপনাকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে। দেখুন, উপধারা 4 খ এবং ছ, উপধারা দেখুন এর অধীনে, অর্থাৎ 4 খ এবং ছ এর অধীনে অসৎ আচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না, অর্থাৎ তিনি কোনো কম্পেনসেশন পাবে না। সে যদি অসৎ আচরণের 4 খ এবং ছ এর মাধ্যমে দ্বারা যদি সে ডিসমিস হয়, সেই ক্ষেত্রে সে এটি পাবে না। বরখাস্ত হলে সে এই বেনিফিটস বা ফ্যাসিলিটি পাবে না। এখন বাকি নিয়ম আসলে অ্যাজ ইউজুয়াল। পেমেন্টের ক্ষেত্রে মূল বিষয়টি অর্থাৎ সাসপেনশন অ্যালাউন্স, গ্র্যাচুইটি, কম্পেনসেশন, এটি মূলত এই পেমেন্ট তিনটি নিয়েই প্রবলেম হয়। দেন দেখুন, বাকি যে পেমেন্ট সেটি আসলে অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ তার পাওনা তাকে পে করতে হবে। ধরুন সে ডিসেম্বর মাসে স্যালারি পাবে, তাকে পে করতে হবে। তার কোনো এরিয়ার থাকতে পারে পূর্বে কোনো মাসে যেটি ডিউ ছিল, এমপ্লয়িকে পে করা হয়নি, সেই অ্যামাউন্টটি তাকে পে করতে হবে। কোনো ইনসেনটিভ থাকতে পারে, আর্ন লিভ। আর্ন লিভ আপনার প্রতিষ্ঠানের যে নিয়ম, যদি ইয়ারলি পে হয়ে থাকে তো হয়ে গেছে, গুড। বাট যদি কোনো এমপ্লয়িকে পে করা না হয়, কোনো কারণে তাকে পে করা হয়নি, কোনো ডিউ থেকে থাকে, সেটি আপনাকে আর্নলিভটি পে করতে হবে। ওভারটাইম, কোনো ওভারটাইম ডিউ থেকে থাকলে তাকে পে করতে হবে। প্রভিডেন্ট ফান্ড, দেখুন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এইখানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন এবং কোম্পানি কন্ট্রিবিউশন দুটি বিষয়, দুটি যোগ করে তাকে যে প্রভিডেন্ট ফান্ডের যে পলিসি বা নিয়ম, সেই অনুসারে এমপ্লয়িকে পে করতে হবে। বাট কোম্পানি কন্ট্রিবিউশন আপনি দিবেন কিনা, এটি আসলে প্রভিডেন্ট ফান্ডের যে পলিসি সেইখানে আপনার মেনশন করা আছে বা ডিপেন্ড করবে। অসদাচরণ ওই দুইটি কারণ ছাড়া, খ এবং ছ, এই দুইটি কারণে যদি এমপ্লয়িকে বরখাস্ত বা ডিসমিস করা না হয়, সেই ক্ষেত্রে তাকে কন্ট্রিবিউশন অর্থাৎ কোম্পানির কন্ট্রিবিউশন বা যে সুবিধাটা সেটিও তাকে পে করতে হবে। এটি এমপ্লয়িকে পে করতে হবে, এই সুবিধাগুলি বা তার যে পাওনা সেটি পে করতে হবে। এখন ধরুন এমপ্লয়ির কাছে প্রতিষ্ঠান কোনো কারণে কোনো পেমেন্ট পাবে যা এমপ্লয়ি পরিশোধ করেনি, সেই ক্ষেত্রে আপনি ফাইন্যান্স সেটেলমেন্ট থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে অবশ্যই সেটি হতে হবে অফিসিয়াল লেনদেন। এখন ধরুন কোনো এমপ্লয়ি চলে গেছে, তার কাছে অন্য কোনো এমপ্লয়ি কোনো ধার দিনা করে চলে গেছে বা রিলেশনের উপর ডিপেন্ড করে কোনো এমপ্লয়ির কাছ থেকে সে কোনো টাকা ধার নিছে, বাট এইগুলি ফাইন্যান্স সেটেলমেন্টে আসবে না, এটা আনঅফিসিয়াল। অফিসিয়ালি ধরুন সে অনুপস্থিত ছিল 2 দিন, যেটি তার কোনো কারণে তাকে পে করা হয়েছে, সেটি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অবশ্যই রেকর্ড থাকতে হবে। সে যদি আইডি কার্ড রিটার্ন না করে, আইডি কার্ডের জন্য কোম্পানির যদি কোনো নিয়ম থেকে থাকে, সেটি আপনি রিজেকশন করতে পারেন চাইলে। ইউনিফর্ম, হ্যান্ডবুক, মোবাইল বিল, লাঞ্চ বিল, ইনকাম ট্যাক্স, এইভাবে আপনি এমপ্লয়ি কোনো লোন থাকতে পারে, লোন বা অ্যাডভান্স কোনো পেমেন্ট থাকতে পারে, যেটা এমপ্লয়ি নামে কোনো লোন নেওয়া ছিল, সে পে করেনি, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে তার কাছে প্রতিষ্ঠান কোনো পাওনা পেয়ে থাকলে সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে ডিডাকশন করতে হবে। এইভাবে আপনি একটা হিসাব এভাবে রেডি করবেন। রেডি হওয়ার পর দেখুন, আমি এই ফরম্যাটে এই টোটাল এই ফিগারটি এমপ্লয়ি পাবে, অর্থাৎ 4,72,000। জাস্ট এটি আপনাদের বোঝার সুবিধার্থে এই ফিগারটি সে পাবে, আর প্রতিষ্ঠান পাবে 57,300 টাকা। এইটার থেকে তার টোটাল পাওনা থেকে মাইনাস হবে 37,300, এটি হবে তার নিট পেমেন্ট, অর্থাৎ এই পেমেন্টটি তাকে এই ফিগারটি পে করতে হবে। এখন এই ফিগারটি আপনি চেকে পে করতে পারেন বা ক্যাশে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে নিয়ম সেগুলি আপনাকে মেইনটেইন করতে হবে। তবে এই ফাইন্যান্স সেটেলমেন্ট করার পূর্বে আপনাকে অবশ্যই ক্যালকুলেশন যে পলিসি, ক্যালকুলেশন যে সিস্টেম, এগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আগে আপনাকে জেনে নিতে হবে কোন কোন পেমেন্ট কোন কোন ক্ষেত্রে পে করতে হবে, তার ক্যালকুলেশন কি হবে, এগুলি ক্লিয়ার হওয়ার পর দেন আপনি এই ফাইন্যান্স স্টেটমেন্ট নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। এটি মূলত আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, যারা ফ্রেশার বা এই রিলেটেড কোনো কাজ করেনি কখনো, তারা একটি বেসিক আইডিয়া নিতে পারবেন তাদের ফরম্যাটটি কেমন হয় সাধারণত। এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থেকে থাকলে আপনি আমাকে কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।